আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে মানবিক ছাত্রছাত্রীদেরকে বরটি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আমরা গত ক্লাসে কয়েকটি ক্লাসে অধ্যায় থেকে কিছু টপিকস আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি, মূল্যবোধের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি, তারপর আইন নিয়ে আলোচনা করেছি, আইনের উৎস নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি তোমাদের পরিণতি প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় এর একটি অংশ বা টপিক, সেটা হচ্ছে কি স্বাধীনতা। আজকের আলোচনা হচ্ছে কি স্বাধীনতা। স্বাধীনতার ইংরেজি শব্দ হচ্ছে কি লিবারেটি। স্বাধীনতার ইংরেজি শব্দ হচ্ছে লিবারেটি। ইংরেজি শব্দ লিবার, এটি ল্যাটিন শব্দ লিবার থেকে উৎপত্তি হয়েছে। লিবার শব্দ ল্যাটিন শব্দ লিবার থেকে ইংরেজি শব্দ উৎপত্তি হয়েছে। তাহলে লিবারটি কি শব্দ? ইংরেজি শব্দ। এর উৎপত্তি কি শব্দ থেকে? ল্যাটিন শব্দ ল্যাটিন লিবার। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো যে ল্যাটিন শব্দের কোন শব্দ থেকে এসেছে লিবার শব্দটি? সেটা হচ্ছে কি ল্যাটিন থেকে। বা অন্যভাবে যদি প্রশ্ন করা হয় যে লিবার শব্দটি কোন শব্দ, সেটা হচ্ছে কি ল্যাটিন শব্দ। লিবার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত। লিবার শব্দের অর্থ কি স্বাধীন বা তাহলে ভূপতিদের অর্থে লিবার্টির অর্থ স্বতন্ত্রতা, তারপর নিজের বন্ধনমুক্ত হয়ে যাকে তাই করে, যে কোনো অন্তর্ভুক্ত যা খুশি তাই। তাহলে কি দাঁড়ালো? লিবার্টি শব্দের অর্থ কি স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা। কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এর অর্থ যা খুশি তা চলাফেরা না। কারণ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি নিজের ইচ্ছা মতো চললে, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে, তাহলে সেখানে করতে পারে না, স্বাধীনতা থাকতে পারে। সেখানে তুমি হয়তোবা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারো, কিন্তু অন্যের সেটা কি হতে পারে? সমস্যা হতে পারে। তাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতার অর্থ হচ্ছে, অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝায় স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো চলাফেরা করলে স্বাধীনতা। তাহলে স্বাধীনতার অর্থ কি দাঁড়ালো? যে আমি ইচ্ছা মতো চলাফেরা করবো, যা তাই করবো, কিন্তু অন্যের অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, অন্যের কোনো কাজে কি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। তাহলে সেটা কি করা যাবে? স্বাধীনতা বলা যাবে। তাহলে আমরা অনুযায়ী এই স্বাধীনতা হচ্ছে নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো চলাফেরা বা বন্ধুত্ব চলাফেরা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা বলতে আমরা বুঝি অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো চলা কি বলা হয়? কি স্বাধীন। তোমরা তাহলে একটা সংজ্ঞা পেয়ে গেলে, সেটা হচ্ছে কি স্বাধীনতার সংজ্ঞা, যে নিজের ইচ্ছা মতো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো চলাফেরাকে কি বলে? স্বাধীনতা বা লিবার্টি বলে। এখন আমরা জানবো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে এই লিবার্টি বা স্বাধীনতার সংজ্ঞা করেছে। যেমন অধ্যাপক লাস্কি যে অনুকূল পরিবেশে মানুষ তার জীবনের
মানুষ তার জীবনের চরম বিকাশ বিকাশ সাধনের পূর্ণ সুযোগ করতে পারে, তার আগ্রহ সংরক্ষণকে আমি স্বাধীনতা বলি। আবার রাষ্ট্রকে সিনি বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন যে অতি শাসনের বিপরীতে ব্যবস্থা হলো কি স্বাধীনতা। অতি শাসনের বিপরীত ব্যবস্থা হলো কি স্বাধীনতা। তাহলে এই আরো বিভিন্ন বিজ্ঞান নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে আরো অনেকভাবে বিপরীত দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীরা এই স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। তোমরা যে শিখে নিবা। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন অনুকূল পরিবেশের স্বাধীনতা ব্যক্তি অন্য স্বাধীনতা হচ্ছে ইচ্ছা মতো চলাফেরা করবো, নিজের স্বাধীনভাবে চলাফেরা, নিজের মন মতো চলাফেরা করবো, কিন্তু অন্যের যাতে কোনো না হয়, অধিকার হস্তক্ষেপ না হয়, অন্যের যাতে কোনো কি না হয়, ক্ষতি না হয়, সেদিকে আমরা কি করতে খেয়াল করতে হবে। তাহলে সেটাকে কি বলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে স্বাধীনতা বলা যায়। যেহেতু আমরা একটি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা জানি যে পরিণতি ও সুশাসন কি হচ্ছে নাগরিকত্ব বিষয় বিজ্ঞান, সেক্ষেত্রে নাগরিকত্ব বিষয় বিজ্ঞান হিসাবে আমাকে স্বাধীনতা সম্বন্ধে সচেতন হতে হবে, কারণ আমাকে নিজেকে স্বাধীন হতে হবে এবং অন্যের স্বাধীনতা সম্বন্ধে সচেতন হতে হবে। এখন আমরা শিখবো স্বাধীনতা শ্রেণী বিভাগ। স্বাধীনতা স্বাধীনতাকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তো অনেক প্রকার আছে, সেটা হচ্ছে আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে কি সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা অর্থাৎ সামাজিক স্বাধীনতা হলো অনেকে এটাকে রুল অফ ল বলে ব্যাখ্যা করে থাকেন। অর্থাৎ মানুষ সমাজের সুসভ্য সদস্য হিসাবে প্রত্যেকটি মানুষের, আবার আমি বলি সমাজের সুসভ্য সদস্য হিসাবে সমাজের প্রত্যেকটি মানুষকে তার যে অধিকার বা সুযোগ সুবিধা প্রয়োজন অনুভব করে তাকে বলা হয় কি সামাজিক স্বাধীনতা। আমরা আবার বলি কথাটা, সেটা হচ্ছে আমরা সমাজের সুসভ্য সদস্য হিসাবে সমাজ থেকে আমরা যে সুযোগ সুবিধাটাকে অনুভব করি, সেই সুযোগ সুবিধাটাকেই বলা হয় কি সামাজিক স্বাধীনতা। যেমন জীবনের রক্ষার স্বাধীনতা, সম্পত্তি রক্ষার স্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা, অবাধে চলাফেরা স্বাধীনতা, এগুলো কি আমার সামাজিক স্বাধীনতা। এগুলোকে আমাকে অবশ্যই একটা রাষ্ট্রকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। বস্তুত সামাজিক ধারণা থেকে সামাজিক স্বাধীনতা উদ্ভূত। স্বাধীনতা এমনভাবে উদ্ভূত হয় যাতে অন্যের কোন রকম স্বাধীনতায় বা অধিকারে কি হস্তক্ষেপ না হয়। তাহলে আমি আবার বলি, সামাজিক স্বাধীনতা হচ্ছে কি যে আমরা সমাজের একজন সুসভ্য সদস্য হিসেবে সমাজ থেকে আমরা যে ধরনের সুযোগ সুবিধা অনুভব করি, সুযোগ সুবিধা পাওয়ার যে অনুভব করি, সেটাকে বলা হয় সামাজিক স্বাধীনতা। যেমন সম্পত্তির স্বাধীনতা, স্বাধীনতা, জীবন রক্ষার স্বাধীনতা ইত্যাদি। এখন আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা আরেকটি স্বাধীনতা হচ্ছে কি আইনগত স্বাধীনতা, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত স্বীকৃত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বলা হয় কি, অর্থাৎ সেটাকে বলা হয় কি আইনগত স্বাধীনতা। অর্থাৎ রাষ্ট্র তার সংবিধান অনুযায়ী যে স্বাধীনতা সুযোগ সুবিধাটা অধিকারটা নাগরিককে দেওয়া হয়েছে, সেটা বলা হয় কি আইনগত স্বাধীনতা। অর্থাৎ আইনগত স্বাধীনতা হচ্ছে রাষ্ট্রের সংবিধানে আমাকে কিভাবে স্বাধীন করা হয়েছে বা কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেগুলোকে বলা হয় কি আইনগত স্বাধীনতা। যেমন এই আইনগত স্বাধীনতাটা হচ্ছে কি আমার স্বাধীনতাকে আইনের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে, অর্থাৎ আইনের মাধ্যমে কি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে আইনগত স্বাধীনতা খুবই একটা নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেখানে আইনগত স্বাধীনতা থাকবে, ততই মানুষ তার জীবন উপভোগ করতে পারবে এবং স্বাধীনতাটাকে উপভোগ করতে পারবে। এই আইনগত স্বাধীনতাটা মূলত একটা আইন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত।
এখন আমরা শিখব প্রাকৃতিক প্রাকৃতিক স্বাধীনতা হচ্ছে সামাজিক যা আছে, যেমন এইসব দার্শনিকরা মনে করতেন যে আগের রাষ্ট্র ব্যবস্থাটা বা মানুষ পূর্বস্থায় প্রকৃতির রাজ্যে কি করতো, বসবাস করতো, সেখানে প্রকৃতির রাজ্যের যে স্বাধীনতাটা ছিল সেটাকে মূলত প্রাকৃতিক স্বাধীনতা বলা হয়। কিন্তু স্বাধীনতার এরকম ধারণা যে পূর্বাবস্থায় প্রকৃতির রাজ্যে মানুষ বসবাস করত, এই কথাটা এক সময় কি হয়ে যায় বলে অবাস্তব হিসেবে প্রমাণিত হয়। কারণ অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন আইনের অনুপস্থিতিতে স্বাধীনতা কি করা যায়, যদি একটা রাষ্ট্রে আইন না থাকে, কোনো সমাজ ব্যবস্থা আইন না থাকে, সেই রাষ্ট্রে কি করতে স্বাধীনতাটা কি অনুপস্থিত, অর্থাৎ সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাই যেমন দার্শনিক রুশো তার বক্তব্যে স্বাধীনতাকে চমৎকার ভাবে তুলে ধরেছে যে মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বোদ্দেশে তার বক্তব্য সর্বোদ্দেশে শৃঙ্খলাবদ্ধ, অর্থাৎ তার যুক্তি দ্বারা বোঝানো যায় যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে কি আইন, অর্থাৎ তার এই শৃঙ্খলাবদ্ধ জীবন ব্যবস্থাটা কি হচ্ছে কি মূলত স্বাধীনতার মাধ্যম। অর্থাৎ যে প্রাকৃতিক স্বাধীনতা এটা হচ্ছে কি মানুষের ধ্যান ধারণার যে একসময় কি ছিল, যে মানুষ মনে করতো যে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো, সেখানে নিয়ন্ত্রণ করতো, কিন্তু সময়ে এটা অবাস্তব হয়। অনেক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে মনে করেন যে গুরুত্বপূর্ণ স্বাধীনতা। অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা বলতে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের যে সুযোগ সুবিধা সেটাকে বলে রাজনৈতিক স্বাধীনতা। আমি আবারও বলছি, সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে যে রাজনৈতিক একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে, সেটাই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। যেমন আমাকে ভোটাধিকার করা, আমার ভোটের অধিকার দেওয়া, আমি আমার নিজস্ব আমার পছন্দের প্রতিনিধিকে আমি বাছাই করব, আমি আমার জনপ্রতিনিধি বাছাই করবো, এই বাছাই করার যে মাধ্যম সেই ভোটের অধিকার সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। সরকারের সমালোচনা করা, অর্থাৎ প্রত্যেকটি সরকারের সরকার, অর্থাৎ এই সরকারের সমালোচনা করা, একটা রাষ্ট্রে আমার যোগ্যতা অনুযায়ী আমি সেই সব রাষ্ট্রে আমি চাকরি লাভ করতে পারবো, সরকারকে নির্দিষ্টভাবে সমালোচনাকে বলে দিতে হবে যে এটা ঠিক না, আপনার এই কাজটা করা উচিত নয়। অর্থাৎ এবং আমি আমার যোগ্যতা অনুযায়ী, আমার পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী আমার যে সরকারি সুযোগ লাভে আছে, সেটাকে সরকারি সুযোগ, চাকরি লাভের যে সুযোগ, সেটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা। এবার আমরা আছি ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা হলো সমাজের প্রত্যেক ব্যক্তির এমন স্বাধীনতা যেগুলো ব্যক্তির একান্তই নিজের, অর্থাৎ ব্যক্তির একান্তই নিজের যে স্বাধীনতা, যার প্রতি অন্য কেউ কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না। এগুলোর সাথে আমাদের মৌলিক অধিকার গেলে আমাদের জীবনের চাহিদাগুলো ওতপ্রোতভাবে জড়িত। যেমন ব্যক্তিগত অধিকার, যেমন ব্যক্তিগত স্বাধীনতা, খাদ্যের স্বাধীনতা, বস্ত্র, উন্নত জীবনযাপন, বিবাহ, সন্তান সন্ততি, শিক্ষা ইত্যাদি শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে কি ব্যক্তিগত। এবার আসবো আমরা অর্থনৈতিক স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা, অর্থাৎ অর্থনৈতিক কার্যটির ব্যাপারে জনগণের স্বাধীনতাকে
অর্থনৈতিক স্বাধীনতা। যেমন গ্রন্থে বলেছে অধ্যাপক লাস্কি তার একটি বইয়ে লিখেছেন, অর্থনৈতিক স্বাধীনতা প্রতিনিয়ত ব্যয়কারত্বের আশঙ্কা ও আগামীকালের অভাব থেকে মুক্তি এবং দৈনন্দিন জীবিকার জন্য সুযোগ সুবিধাকে বুঝে। অর্থাৎ আমার অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে যে আমি কি করবো, বেকারত্বের আশঙ্কা থাকবো না, বেকারত্ব থাকবে না, আমি স্বাধীনভাবে কাজ করব, আগামীকালের অভাব উন্নতি আমার থাকবে না, এবং আগামীকালের অভাব উন্নতি মুক্তি এবং দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধাকে কি বলা হয়, অর্থাৎ আমি আগামীকাল কাজ করবো, কাজের বিনিময়ে আমি টাকা বা অর্থ উপার্জন করবো, সেটাকে বলে এই স্বাধীনতাটা থাকাটাই হচ্ছে কি অর্থনৈতিক স্বাধীনতা। আরেকটা হচ্ছে কি জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা অর্থাৎ বৈদেশিক অধীনতা থেকে মুক্ত হয়ে নিজের জাতিকে স্বাধীন করা, নিজের জাতি স্বাধীনভাবে পরিচালিত হওয়া, অর্থাৎ জাতি স্বাধীন জাতীয় বলে কোনো জাতি বা দেশ যখন অন্য দেশের স্বাধীনতা সম্পূর্ণ স্বাধীনভাবে সার্বভৌম ক্ষমতা ঘটাতে পারে তখন সে জাতীয় স্বাধীন রাষ্ট্র বলা। যেমন বাংলাদেশ স্বাধীনতা হচ্ছে অন্য রাষ্ট্রের বৈদেশিক বা বৈদেশিক শৃঙ্খলাতে বৈদেশিক শাসন থেকে মুক্ত হয়ে এক রাষ্ট্র যখন স্বাধীনতা লাভ করে, অর্থাৎ নিজস্ব সার্বভৌমত্ব লাভ করে এবং বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে, সেটাকে বলা হয় জাতীয় স্বাধীনতা। যেমন আমরা 1971 সালে আমরা সেই পাকিস্তানের কাছ থেকে কি করে স্বাধীনতা অর্জন করি। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি স্বাধীনতার শাব্দিক কিছু অর্থ এবং স্বাধীনতার শ্রেণীবিভাগ। তোমরা তোমাদের বই থেকে, পাঠ্য বই থেকে অবশ্যই ভালো করে আরো শিখবে এবং মুখস্থ করে দেবে যে স্বাধীনতার শ্রেণীবিভাগ: সামাজিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা। তবে এসব স্বাধীন উপভোগ করার জন্য অবশ্যই অনুকূল পরিবেশ, এই স্বাধীনতাগুলি আমরা শিখলাম, প্রত্যেকটা স্বাধীনতা উপভোগ করার জন্য তার কি প্রয়োজন, অনুকূল পরিবেশ দরকার। সমাজে যদি বিশৃঙ্খলা, ভয়, ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব সব ইত্যাদি থাকে তাহলে কোনো স্বাধীনতায় কি উপভোগ পাওয়া সম্ভব হয় না। মাথায় রাখবা, এই যে আমরা স্বাধীনতাকে করলাম, সেই স্বাধীনতাকে উপভোগ করতে হলে আমাদের অবশ্যই অনুকূল পরিবেশ লাগবে। সেই পরিবেশটাকে সেখানে থাকতে পারবে না, বিশৃঙ্খলা থাকতে পারবে, ভয় থাকবে না, বেকারত্ব থাকবে না। তাই আমরা এতক্ষণ যেটা শিখলাম যে স্বাধীনতা শ্রেণীবিভাগ। এখন আমরা আলোচনা করব আজকে সম্পূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কি স্বাধীনতা। খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, এ থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা আজকে শিখব স্বাধীনতা রক্ষা কবচ। স্বাধীনতা ভোগ করার চেয়ে স্বাধীনতা সংরক্ষণ করা কঠিন কাজ। অর্থাৎ স্বাধীনতা সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে যা স্বাধীনতা রক্ষা। অর্থাৎ আমি স্বাধীন হলাম কিন্তু এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। যদি স্বাধীনতা আমি ধরে রাখতে না পারি তাহলে স্বাধীনতা অর্জনের চেয়ে কি হয়ে যায়, স্বাধীনতা রক্ষা করাটা কি অনেক সময় কঠিন হয়ে যায়। এই জন্য এই স্বাধীনতা কিসের মাধ্যমে স্বাধীনতাটা রক্ষা করা যায় এটা আমাদের আলোচনা করবো, অর্থাৎ স্বাধীনতার রক্ষা কবচ। এখন আলোচনার বিষয় হচ্ছে কি স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ। এখন আমরা আলোচনা করব স্বাধীনতা রক্ষা মাধ্যমে আমরা কি স্বাধীনতাকে কি করতে পারি, রক্ষা করতে পারি। প্রথমে আইন। অর্থাৎ আইনের মাধ্যমে কি হয় স্বাধীনতার আইনের অনুপস্থিতি কখনোই কি স্বাধীনতা ভোগ করা যায়। তাই আমার স্বাধীনতাকে রক্ষা করতে হলে বা স্বাধীনতাটা সবসময় উপভোগ করতে হলে আমাকে অবশ্যই আইনের উপস্থিতি থাকতে হবে। যেখানে রাষ্ট্রপতি জন লক তিনি বলেছেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ আইনের যৌক্তিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে স্বাধীনতা উপভোগ কর্তব্য হয়ে পড়ে। অর্থাৎ
অর্থাৎ যেখানে আইন আছে সেই আইনের মাধ্যমে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কি সবচেয়ে অর্থবহ হয়ে যায়। অর্থাৎ আইনটা কি করে স্বাধীনতাকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে, যে আইনের মাধ্যমে এই স্বাধীনতাকে কি করা যায়, রক্ষা করা যায়। তাহলে স্বাধীনতা রক্ষা কবচের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কি, আইন। এই আইন বা লয়ের মাধ্যমে কি করা যায়, স্বাধীনতাকে রক্ষা করা যায়। আইন হচ্ছে কি, মৌলিক অধিকার। মৌলিক অর্থাৎ মৌলিক অধিকার কি কি আছে মানুষের জীবনে, সেটা হচ্ছে কি খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই যে আমার মৌলিক চাহিদাগুলো এগুলোকে অবশ্যই কি করতে হবে, নিশ্চিত করতে হবে। যদি আমি এগুলো থাকি স্বাধীনতা কি অর্থবহ হবে না। অর্থাৎ আমার সংবিধানের মাধ্যমে আমাকে অবশ্যই কি করতে হবে, আমার মৌলিক অধিকারগুলো কি করতে হবে, নিশ্চিত করতে হবে, চলাফেরার স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ আমার যে মৌলিক চাহিদাগুলো আছে, এই মৌলিক চাহিদাগুলো আইনের মাধ্যমে বা একটি রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে অবশ্যই নিশ্চিত করতে হবে। আর যদি এই মৌলিক অধিকার নিশ্চিত করা না যায়, তাহলে কি করা যাবে, স্বাধীনতা উপভোগ করতে পারবো না। তাই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাকে অবশ্যই সংবিধানের মাধ্যমে আমার মৌলিক অধিকারগুলো কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এখন আরেকটি মাধ্যম হচ্ছে আইনের শাসন। আইনের শাসন অর্থাৎ যদি শাসন ব্যবস্থা আইনের শাসন না থাকে, যদি সরকার স্বেচ্ছাচারী হয়ে যায়, সরকার কোনো আইন বা নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না করে, তাহলে সেই শাসন ব্যবস্থা কি করা যায় না, স্বাধীনতা উপভোগ করা যায় না। তার আইনের শাসন অবশ্যই নিশ্চিত করতে হবে। আইনের শাসন কি, আইনের শাসন হচ্ছে একটি রাষ্ট্রে সকলেই সমান, সকলেই সকলে, সেখানে একটি রাষ্ট্রে অনেক শ্রেণী ধর্ম, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর মানুষ কি সেখানে বসবাস করতে পারবে, বসবাস করতে পারে। সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সংবিধানে সকলেই সমান, সেই আইনের শাসন যদি নিশ্চিত থাকে, তাহলে কি করতে পারবো, আমার স্বাধীনতাকে কি করতে পারবো, উপভোগ করতে পারবো। তাহলে যেমন আইনের দৃষ্টি বিনা আইনের শাসনটাকে বিনা অপরাধে আমাকে কি করা যাবে না, গ্রেফতার করা যাবে না। যে সরকার ইচ্ছা মতো আমাকে যে কোনো কারণে অপ্রয়োজনে বা কোনো দোষ ছাড়াই আমাকে গ্রেফতার করে, সেখানে কি করা যাবে, আমার স্বাধীনতা আমি উপভোগ করতে পারবো না। তারপরে বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না, তাহলে সেখানে কি থাকা যাবে না, সেটাকে আইন শাসন বলা যাবে। বিনা বিচারে যদি কাউকে আটকে রাখা হয়, তাহলে সেই শাসন ব্যবস্থাটা কি করা যাবে না, বলা যাবে না, আইনের শাসন বলা যাবে। তাই একটি রাষ্ট্রে যদি আমি স্বাধীনতা উপভোগ করতে চাই বা স্বাধীনতা রক্ষা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে করতে হবে, সেই রাষ্ট্রে আইনের শাসন নিশ্চিত থাকতে হবে, আইনের শাসন মাধ্যমে পরিচালিত হতে হবে। আর হচ্ছে কি, গণতন্ত্র। গণতন্ত্র ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। অর্থাৎ যেখানে জনগণই তার প্রতিনিধি নির্বাচন করে থাকে, অর্থাৎ জনগণ তার ভোটের মাধ্যমে তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে বা তার সংস্থাকে পরিচালিত করার জন্য তার যোগ্য বা পরিচিত হওয়ার পছন্দের করতে পারে। সেটা হচ্ছে সেই শাসন ব্যবস্থাটা কি, গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। তো এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা আমাদের অনেক ক্লাসে এই সরকার ব্যবস্থার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করছি, সরকারের একটা ব্যবস্থা। এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাকে করা যায়, রক্ষা করা যায়। কারণ গণতন্ত্র হচ্ছে কি, জনগণের শাসন। জনগণ সেটা ইচ্ছা মতো কি করতে পারে, তার নির্বাচন করতে পারে, সেখানে তার স্বাধীনতা নিশ্চিত থাকে। যে একটা সরকার সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য কি হয়, নির্বাচিত হয়ে থাকেন, 5 বছর পর আবার কি করেন, উনি আবার নির্বাচিত হওয়ার জন্য আবার সে কি করে, জনগণের সেবা করতে থাকে। এই জন্য গণতন্ত্র কি করতে পারে, স্বাধীনতা রক্ষা করতে পারে বা স্বাধীনতা রক্ষা করতে একটা অন্যতম মাধ্যম হচ্ছে কি, এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আরেকটা বলছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রবিজ্ঞানে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ শব্দটা খুবই একটি গুরুত্বপূর্ণ
বিষয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ হচ্ছে, অর্থাৎ সরকারের যে 3টি বিভাগ আছে, আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি যে সরকার 3টি বিভাগ নিয়ে গঠিত, সেটা হচ্ছে আইন, শাসন ও বিচার বিভাগ। এই যে সরকারের 3টি বিভাগ আছে, এই সরকারের 3টি বিভাগ সে কোনো বিভাগে তার অন্য কোনো বিভাগের কি করতে পারে না। প্রত্যেক বিভাগই স্বাধীনভাবে সে কি করবে, কাজ করবে, সে তার প্রয়োজন অনুযায়ী এবং রাষ্ট্রের অনুযায়ী একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না, অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না। সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। অর্থাৎ সমানে কি নিজে প্রত্যেকটা বিভাগ সে নিজে নিজে পরিচালিত হবে এবং কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না, সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। অর্থাৎ একটি রাষ্ট্রে যখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ বাস্তবায়ন হবে এবং হবে, সে রাষ্ট্রে কি করা সম্ভব, স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাহলে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে কি করা যায়, এই ক্ষমতা স্বতন্ত্র নীতির মাধ্যমে একটি রাষ্ট্রে কি করা যায়, স্বাধীনতা উপভোগ করা যায়। এখন আরেকটি হচ্ছে কি জনগণ, পাবলিক অপিনিয়ন, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ মানে কি, জনগণের তার যে ইচ্ছে মতো মতামত দেওয়া, অর্থাৎ সতর্ক জনমতের মাধ্যমে একটি রাষ্ট্রে যখন জনগণ তার মতামত প্রকাশ করার সুযোগ পাবে, তবে এই জনগণ তার মতামত করার সুযোগ পাবে, এই সুযোগের মাধ্যমে তার স্বাধীনতাটা কি হবে, রক্ষা পাবে। অর্থাৎ সে সরকারের সম্বন্ধে মতামত দেবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মতামত দেবে, তার স্বাধীনতা, তার অধিকার নীতি সম্পর্কে সমালোচনা করবে, মতামত দেবে। এই মতামত দেওয়ার যখন সুযোগ সুবিধা থাকবে, তখন সেখানে করা সম্ভব, স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাই বলা যায় যে স্বাধীনতা রক্ষা বিষয়ে জনগণের গুরুত্বপূর্ণ মাধ্যম। স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, অর্থাৎ আমরা আসলে 3টি বিভাগের মধ্যে একটা অন্যতম বিচার বিভাগ। এই স্বাধীন বিচার বিভাগ তৈরি হতে হচ্ছে যে সরকারের যে অন্যান্য আরো 2টি বিভাগ আছে, একটি হচ্ছে আইন ও শাসন বিভাগ। এই 2টি বিভাগ কোনো ক্রমেই কি করতে পারে, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ বিচার বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা স্বাধীনভাবে বিচার কার্য করেছে, কারণ সেখানে হচ্ছে একটি জনগণের বা নাগরিকের মানে ন্যায় বিচার পাওয়ার সর্বোচ্চ জায়গা হচ্ছে কি এই বিচার বিভাগ। সেখানে যদি সরকার অন্যান্য বিভাগ যেমন আইন শাসন বিভাগ হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে জনগণ কি হবে, সেখানে জনগণ স্বাধীনতা উপভোগ করতে পারবে। এজন্য একটি রাষ্ট্রে অবশ্যই স্বাধীনতা রক্ষা করতে হলে এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হলে তাকে অবশ্যই কি হতে, বিচার বিভাগ থেকে স্বাধীন করে দিতে হবে। আমি আবার বলি, স্বাধীন বিচার বিভাগ বলতে বোঝায় যে সরকারের যে অন্যান্য 2টি বিভাগ আছে, সরকারের আইন ও শাসন বিভাগ, তারা কি করবে না, বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না। বিচারকরা তারা স্বাধীনভাবে বিচার কাজ করবে, তাদের এবং সংবিধান আইনজীবী তারা পরিচালনা করবে। সেক্ষেত্রে কি করা সম্ভব, এই স্বাধীন বিচার বিভাগে এই স্বাধীনতা রক্ষা করা সম্ভব। এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা, আরেকটা হচ্ছে কি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই দায়িত্বশীল শাসন ব্যবস্থা অর্থাৎ যারা সরকারের গঠন করেছে, অর্থাৎ যারা শাসন ব্যবস্থা পরিচালিত করেন, তাদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সংবিধান রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, একটি মাধ্যম হচ্ছে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আরেকটি মাধ্যম হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ সেটা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন, কারণ একটি মাত্র কেন্দ্রে ক্ষমতা রেখে কুক্ষিগত রেখে সেই ক্ষমতা কি করা যায়, সেই ক্ষমতা স্বাধীনতা করা যায় না। কারণ ক্ষমতাটা যখন কেন্দ্রিক হয়ে যায়, তখন সেই ক্ষমতার কারণে সরকার নিজে দেওয়া সম্ভব না। সরকার সংবিধান অনুযায়ী কি করবে না, রাষ্ট্র
একদম পর্যায়ে ক্ষমতাটাকে ছড়িয়ে দেওয়া। একজনের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা যে সকল ক্ষমতা ওনার হাতে প্রধানমন্ত্রীর হাতে রাখবেন এটা না, ক্ষমতাটা কি করবে কিন্তু ছড়িয়ে দেওয়াটা কি হচ্ছে কি ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ যে রাষ্ট্রে নিশ্চিত থাকবে সে রাষ্ট্র অবশ্যই কিন্তু স্বাধীনতা রক্ষা পাবে। এজন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা। আরেকটি মাধ্যম হচ্ছে কি সরকার ও জনগণের মধ্যে সহযোগিতা, অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে কি করবে তাদের দায়িত্ব অধিকার কর্তব্য সময় একে অপরকে অবশ্যই করতে সহযোগিতা করতে হবে। এখন সরকারকে যদি আমরা সহেতুক সমালোচনা করি, অহেতুক হাঙ্গামা দাঙ্গামা করি, হরতাল মিছিল করি, তাহলে সেই সরকার কি করবে না, রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। অবশ্যই জনগণকে সরকারকে তার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য অবশ্যই জনগণকে অবশ্যই হাত বাড়িয়ে দিতে হবে এবং সরকারকেও তার জনগণের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেওয়ার জন্য সরকারকে জনগণের কাছে আসতে হবে এবং সরকারকে তার কাজের জন্য অবশ্যই জনগণের কাছে করতে হবে, জবাবদিহি করতে হবে। আরেকটি স্বাধীনতার মধ্যে হচ্ছে কি বিশেষ বিভিন্ন শ্রেণী মানুষ করা হয়, বিশেষ সুবিধা করতে হবে। সামাজিক ন্যায় বিচার একটি রাষ্ট্রে অবশ্যই কি করতে হবে, সামাজিক ন্যায় বিচার করতে হবে। অর্থনৈতিক সাম্য এটা একটি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য নিশ্চিত করতে হবে। স্বাধীনতার জন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা জরুরি। সমাজের সকল মানুষের জন্য সমান অর্থনৈতিক থাকতে হবে, যে সেখানে একটি সমাজে আবার বলি একটি সমাজে অর্থনৈতিক যে স্বাধীনতাগুলো আছে এই অর্থনৈতিক স্বাধীনতাগুলো নিশ্চিত করার জন্য অবশ্যই তাকে কি করতে হবে, এই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে, অর্থাৎ প্রত্যেকটা কোনো ধর্ম শ্রেণী ভেদাভেদ না সবাইকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি লাভের সুযোগ দিতে হবে, তার অর্থনৈতিক অধিকারগুলো কি করতে হবে, নিশ্চিত করতে হবে। সেখানে কোনো ধর্মী শ্রেণী বর্ণ কোনো ধর্মের বর্ণের শ্রেণী মানুষ কি করতে ভেদাভেদ থাকতে পারে, সেখানে সকলেই সমান। প্রচার মাধ্যমের স্বাধীনতা অর্থাৎ একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেটা হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমগুলোর যে স্বাধীনতা, তারা যেন সরকারের সঠিক তথ্যগুলো কি করতে পারে, জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই প্রচার মাধ্যমগুলোকে স্বাধীন এবং পাশাপাশি প্রচার মাধ্যমগুলোকে কি করতে হবে, সচেতন হতে হবে, তারা সরকারের অহেতুক প্রচারণা এবং এমন কোনো বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করে জনগণের মধ্যে কি করা যাবে না, সরকার এবং জনগণের মধ্যে কোলাহল সৃষ্টি করা যাবে না। এই প্রচার মাধ্যমগুলো থেকে বর্তমান যে মিডিয়া বর্তমানে একটি খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যে সরকার ও জনগণের মধ্যে কি করা সম্পর্ক স্থাপন করা। সেক্ষেত্রে এই প্রচার মাধ্যমগুলোকে অবশ্যই স্বাধীন করে দিতে হবে, তারা সঠিক এবং সত্য সংবাদটা কি করতে পারে, জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সরকার তাদেরকে স্বাধীনতা হাত দিতে পারবে। অনুরূপভাবে প্রচার মাধ্যমগুলোকে তার থেকে অবশ্যই সচেতন হতে হবে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, যে সরকারের অহেতুক সমালোচনা করা যাবে না, যার মধ্যে জনগণের মধ্যে কি হয়, সন্দেহ সৃষ্টি হয় এবং সরকারের মধ্যে একটি ভেদাভেদ সৃষ্টি হয়। সুগঠিত রাজনৈতিক দল আরেকটি মাধ্যম হচ্ছে কি সুসংগঠিত রাজনৈতিক দল। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকবে, একে অধিক রাজনৈতিক দল থাকতে পারে, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। এখানে কি করা সম্ভব, যে সুসংগঠিত রাজনৈতিক দল থাকে সেখানে স্বাধীনতা রক্ষা করা সম্ভব, যে সরকার তার সঠিক দায়িত্বটা পালন করতেছে কিনা, সঠিক কর্তব্য এই যে সমালোচনা করার জন্য এরা রাজনৈতিক দলের প্রয়োজন হচ্ছে, বা তাদের নীতির মাধ্যমে নির্দিষ্ট চিন্তাধারার মাধ্যমে জনগণ স্বাধীনতা কি করতে পারে, রক্ষা করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্বাধীনতার সম্বন্ধে অনেক সময় তোমাদের প্রতি বছরই প্রায় সৃজনশীল প্রশ্ন থাকে এবং খুব একটি সহজ, তোমরা বাসায় এই স্বাধীনতার সম্বন্ধে আলোচনা করে আরো বিস্তারিত জানবে তোমাদের পাঠ্য বই থেকে, এবং যে কোনো প্রশ্নের মাধ্যমে আমার কাছে আরো বিস্তারিত জেনে দেবে।
তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।